জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। রয়টার্সকে সাক্ষাৎকার, সব হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচার ও দুর্নীতির তদন্ত, পক্ষপাতিত্বহীন তদন্ত দাবি কানাডার। এবার ধরা খেল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবং সবশেষে দেখবেন হাসিনার পদত্যাগ ঘিরে ধোঁয়াশা, ইউনূসকে নিয়ে হাসিনা মোদির নতুন ষড়যন্ত্র, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আগামী এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সব দফতরকে আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে না পারলে এসব দপ্তরের কর্মকর্তাদের পদত্যাগ করার আহ্বান জানানো হয়। পুলিশকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। এ সময়ের মধ্যে কাজে যোগ না দিলে চাকরি থাকবে না বলেও জানিয়েছেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগে করে দেশ থেকে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে গা ঢাকা দিয়েছেন এমপি মন্ত্রীরা। একই চিত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন রয়েছেন আত্মগোপনে। পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দুজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের কাছে চিঠি লিখেছেন 6 জন কংগ্রেসম্যান। এর মধ্যে সিনেট ফরেন রিলেশনস কমিটির ডেমোক্রেট দলীয় সদস্য সিনেটর ভ্যান হোলেন বলেন, বাংলাদেশের যেসব নৃশংস দমন পীড়ন চালিয়েছেন তাদেরকে অবশ্যই জবাবদিহিতায় আনতে হবে। যেহেতু আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন দেওয়ার জন্য অব্যাহতভাবে কাজ করছি, তাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে আরও বলা হয়, সম্প্রতি পদত্যাগ করে পালিয়ে ভারতে চলে গিয়েছেন শেখ হাসিনা। এরপর নতুন তত্ত্বাবধায়ক সরকার নিয়োগকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার একটি অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছেন। তাদের লক্ষ্য এশিয়ার এ দেশটিতে নির্বাচন অনুষ্ঠান করা। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের কঠিন ষড়যন্ত্র ফাঁস করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক। শেখ হাসিনাকে এক্স প্রধান বিচারপতি সিনহা যেভাবে অবৈধ ঘোষণা করতে চেয়েছিলেন, ঠিক তেমনই ষড়যন্ত্র করেছিল ওবায়দুল হাসান সহ কয়েকজন। তিনি জানান, সজীব ওয়াজেদ জয় এতদিন আপনাদের সাথে আমি নাই মা নাই বলে বলে হঠাৎ গতকাল রয়টার্সকে বলেছে তার মা পদত্যাগ করেননি। এটি একটি পরিকল্পিত ঘোষণা ছিল, যা বোঝা গেছে আজ। সেনাবাহিনীর নিচের দিকের অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকতো, তাহলে আজকে আরেকটা রক্তের বন্যা বয়ে যেত। আজকেও সেনাবাহিনীর ছোট অফিসাররা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছে। আজকে একটা কুয়ের প্ল্যান করেছিল জয় এবং আরাফাত, কিন্তু সঠিক সময়ে সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে তথ্য ফাঁস করে দেয়। এই তথ্য জানার পরে জুডিশিয়াল কু রুখে দেয় ছাত্ররা। জয়, আরাফাত আর তাদের গাইডদের গোপন প্ল্যান ছিল এরকম: ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রংপুরে আবু সাইদের বাড়ি পরিদর্শন এবং কবর জিয়ারতের জন্য যাবেন এবং তারপরে ওনার হেলিকপ্টার যখন আকাশে থাকবে, ঠিক সেই সময়ে হাইকোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের বিচারপতিরা ফুল কোর্ট বসিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করবে। সাথে সাথে এই কুয়ের সাথে জড়িত সেনাবাহিনীর 25 কর্মকর্তা, চাকুরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজধানীতে হট্টগোল শুরু করবে, আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সাথে সাথে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা মাঠে চলে আসবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো আলোচনা না করে হঠাৎ 57 বিচারপতিকে জরুরি মিটিংয়ে ডাকেন। নিউজ স্ক্রলে জরুরি মিটিং ডাকার সংবাদ দেখে দর্শকরাও কনফিউজড হন, কিন্তু আগে থেকে গোপন খবর পাওয়া ছাত্র জনতা এদিন সকাল 9টা বাজার আগেই চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্ট ঘেরাও করে। সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু হটতে বাধ্য হন এবং পালিয়ে থাকেন। মিটিং স্থগিত হয়। ছাত্ররা বিচারপতির বাসা ঘেরাও করে রাখে। সেনাবাহিনীর শৃঙ্খলা রক্ষার আবরণে সেখানে ছিল। পদত্যাগপত্র সরকারকে দেওয়া হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করে। বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক ভুয়া ও মিথ্যা খবরের ফাঁদে পা না দিতে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক কথাবার্তা না বলতে রাজ্যের রাজনৈতিক নেতাদের অনুরোধ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক কোনো কিছু শেয়ার না করার অনুরোধ জানিয়ে মমতা বলেছেন,
বিজেপির কিছু নেতা ইতিমধ্যে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে অসংগত কথাবার্তা বলছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কিছু ভিডিও পোস্ট দেখেছি, যেগুলো শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে পারে। দয়া করে উস্কানিমূলক ভিডিও শেয়ার করবেন না, ভুয়া তথ্যের ফাঁদে পা দেবেন না। রাজ্য প্রশাসন সজাগ রয়েছে, শান্ত থাকুন এবং শান্তি বজায় রাখুন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের চাঁদাবাজি ও দুর্নীতির কালো মুখোশ ফাঁস। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আসাদুজ্জামান খান কামাল ছিলেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা 11 আসনে এমপি নির্বাচিত হন তিনি। পরবর্তীতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন। রাজনৈতিক পদপদবি বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে সাবেক মন্ত্রীরা অন্যায় আর অপকর্মের ভাণ্ডার। অনুসন্ধান বলছে, পুরো তেজগাঁও এলাকা এবং শেরেবাংলা নগর এলাকার চাঁদাবাজি, টেন্ডারবাজির পুরো অর্থ যায় সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এসব টাকা তোলার জন্য তার ছিল একটি বিশ্বস্ত সিন্ডিকেট। সময়ের সাথে সাথে সে সব সিন্ডিকেটের সদস্যদের মুখোশ উন্মোচন করব আমরা। তবে আজ শুধু এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়ে জানার পালা। সাবেক এই মন্ত্রী নামে শুধু রাজধানীর কারওয়ান বাজার থেকেই প্রতিদিন প্রায় 1.5 কোটি টাকা চাঁদা তোলা হতো। ফুটপাতে বসা বাজার, মাদক এবং আবাসিক হোটেল থেকে ওঠানো হতো এসব চাঁদা। এই টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরও 2 জনের হাতে। মন্ত্রীর এই কালো টাকা জমা রাখত আরও একটি সিন্ডিকেট। তাদের একজনের নাম গোলাম কিবরিয়া ওরফে বড় মনির, যিনি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং টাঙ্গাইল 2 আসনের সাবেক সাংসদ তানভীর হাসান ওরফে ছোট মনিরের ভাই। বড় মনির 2023 সালে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হন। পরবর্তীতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তবে মনির জেল থেকে জামিনে বের হওয়ার পরপরই ওই ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘটে। এই ঘটনায় মামলা তদন্তের দায়িত্বে ছিল পিআইবি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী পিআইবি প্রধান বনোজ কুমারের মাধ্যমে তদন্তে প্রভাব খাটান। পরে জেল থেকে বের হয়ে আবারও নতুন করে আরেক ছাত্রী ধর্ষণ মামলায় ফেঁসে গেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তায় দেশ থেকে পালিয়ে যান বড় মনির। এছাড়াও 27 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল শেরেবাংলা নগর এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যার সবই হয়েছে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ছত্রছায়ায়। চাঁদা না দিলে শেরেবাংলা নগর এলাকায় বিভিন্ন সরকারি কার্যালয়ে উন্নয়ন কাজ আটকে দেয়া, প্রকৌশলীদের মারধর করা, হাসপাতাল কেন্দ্রিক ঠিকাদারি থেকে শুরু করে ফুটপাত দখল, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চাঁদাবাজি সবই একা হাতে নিয়ন্ত্রণ করত এই কাজল। এসব কালো অর্থের বেশিরভাগ অংশই সরাসরি পৌঁছে যেত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। লুটপাতের এসব অর্থের বেশিরভাগ অংশই স্বরাষ্ট্রমন্ত্রী পাচার করেছেন দেশের বাইরে। এছাড়াও এসব অর্থের ক্ষুদ্র অংশ দিয়ে শত কোটি মূল্যমানের সম্পদ কিনেছেন রাজধানীর তেজগাঁও, ধানমন্ডি, সেন্ট মার্টিন সহ গাজীপুর, আশুলিয়ার মতো বিভিন্ন জায়গায়।